ঢাকায় ঝটিকা সফরের শৃঙ্খলা, আলোচনা হবে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে। নদীর গতিপথ বিবেচনায় রেখে ঘরবাড়ি নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে 7 প্রকল্প অনুমোদন। সিনহা হত্যার ঘটনায় এপিবিএনের 3 সদস্য 7 দিনের রিমান্ডে, প্রদীপ, লিয়াকত, নন্দদুলাল র্যাব হেফাজতে। করোনায় আরও 46 জনের মৃত্যু, দেশে অর্ধেকেরও বেশি হাসপাতাল ক্লিনিকের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ। এবং ঋণ জালিয়াতির মামলায় এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, পরবর্তী দিন 25 আগস্ট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছে মিতাজ নুবাজাবি। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। সংবাদে আরও থাকছে, চলে গেলেন বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম। দুই দিনের ঝটিকা সফরে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সফরে কোভিড-19 সংকট মোকাবেলায় বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে। দ্বিপাক্ষিক বৈঠকে অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে পাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে মঙ্গলবার কুর্মিটোলা বিমানবন্দরে অবতরণ করেন হর্ষবর্ধন শ্রিংলা। চলতি জানুয়ারিতে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেবার পর এটি তার দ্বিতীয় সফর। করোনা মহামারী সংকটের মধ্যে এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় যৌথভাবে ভারতও করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের শেষ পর্যায়ে আছে। কি প্রাধান্য পাচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকে জানতে চাওয়া হয়েছিল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে। জানান, অক্সফোর্ডের ভ্যাকসিনে বাংলাদেশের ট্রায়ালের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। জানি যে তাদের ওখানে ভ্যাকসিনও ডেভেলপ করছে, সুতরাং উই ক্যান আপডেট ইচ আদার যে আমরা কোন পর্যায়ে আছি। আমরা অফার করব যে আমাদের এখানেও যদি ট্রায়ালের সুযোগ থাকে, কোম্পানি যারা কাজ করছে তাদের সাথে আমরা লন্ডন মারফত যোগাযোগ করেছি। তো এখন ইন্ডিয়ান বিভিন্ন ভ্যাকসিন প্রডিউসার তারা এটার এই মুহূর্তে ব্যবসায়িক দিকটাও হয়তো দেখছে। পাশাপাশি চীন, রাশিয়া, আমেরিকার গবেষণায় এগিয়ে থাকা ভ্যাকসিন পাবার বিষয়ে এই বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। সেটা চাইনিজদেরটাই হোক বা রাশিয়ানদেরটাই হোক বা আমেরিকানদেরটাই হোক বা অক্সফোর্ডে যেটা বর্তমানে ইন্ডিয়াতে তারা ট্রায়াল দিচ্ছে, এইগুলার সবগুলো কিভাবে অ্যাক্সেস আমরা পেতে পারি দ্রুত, সেই ব্যাপারে সবার সাথেই আমাদের আলাপ আলোচনা চলছে। তো সেটার পার্ট হিসেবে ওনাদের সাথে আমরা আলাপ করব। সুতরাং আমাদের যেটা সবচেয়ে বেশি সেফ মনে হবে বা সবচেয়ে বেশি ইউজফুল মনে হবে, আমরা সেই দিকেই যাব। সুতরাং সব অপশনই আমাদের জন্য থাকা উচিত। রোহিঙ্গা ইস্যু সমাধানে ভারত কিভাবে সহযোগিতা করবে সেসব হালনাগাদ তথ্য গুরুত্বের সাথে এই বৈঠকে আলোচিত হবে বলেও জানান পররাষ্ট্র সচিব। মিয়ানমারের যে আছে অথরিটিজ আছে, তাদেরকেও তারা বিভিন্নভাবে হেল্প করছে যাতে করে এই রোহিঙ্গা পুনর্বাসন যাতে যথাশীঘ্রই শুরু হতে পারে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নদীর গতিপথ বিবেচনায় রেখে এর আশপাশে ঘরবাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী। বলেন, সড়ক সেতুর টোল আদায় সহজ ও দ্রুত করতে হবে। একনেক সভায় ৩,৪৬১ কোটি ৯৭ লাখ টাকার 7টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যোগ দেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের দুর্দশা বিবেচনা করে প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন তুলে ধরেন তিনি। আমরা ফারাক্কা বাঁধ ও অন্যান্য নানা কারণে, জলবায়ু ইত্যাদি কারণে কম পানি যায়, মাঝে মাঝে স্ট্রং ফ্লাড হয়ে যায়, বা সাধারণত কম পানি আসে। সুতরাং এই স্লুইস গেট বুঝতে দরকার তিনি মনে করেন নয়, স্টাডি করার জন্য অর্ডার দিয়েছেন আজকে পানি সম্পদ মন্ত্রণালয়কে, যে আপনারা সার্ভে করেন দেশে কত স্লুইস গেট বানিয়েছেন
কয়টা এখন চলছে বাস্তবে, এবং আর যাতে না করেন এইদিকে পরিষ্কার নির্দেশনা আছে। মহাসড়কের মেরামত ও সংস্কারের ব্যয় তুলতে টোল মুক্ত না করে সহজ করার তাগিদ দেন শেখ হাসিনা। আবহমান কাল থেকে এদিকে ব্যবসা বাণিজ্য চলছিল, আবার ব্যবসা বাণিজ্য এখানে হবে, এবং তাদের জন্য বেরোবার পথ স্বাভাবিকভাবে চট্টগ্রাম, তারা ঘুরে কোথায় কলকাতা যাবে। এখানে যদি তারা যাওয়া আসায় তাদের টাকা সেভ হয়, সামান্য কিছু যদি আমাদেরকে আনুপাতিক হারে তারা খরচও করে এর জন্য শুল্ক যেটা হওয়ার কথা, আমি ঠিক আমার সামনে কাগজ নেই, তাদের লাভ আমাদেরও লাভ। গভীর সমুদ্র থেকে মাছ আহরণ প্রকল্পের বিষয়েও জোর দেন প্রধানমন্ত্রী। গভীর সমুদ্রে মাছ ধরার জন্য আমাদের সরকার নানাভাবে অনেককেই উৎসাহিত করেছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় জড়িত সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের 3 সদস্যের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর রিমান্ডে থাকা ওসি প্রদীপ সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে বরখাস্ত ওসি প্রদীপ সহ 28 জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল্লাহ ইজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সকালে এপিবিএনের 3 সদস্যকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে র্যাব। বিচারক তামান্না ফারা শুনানি শেষে প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কক্সবাজার 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের গ্রেফতার হওয়া উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ গত 31 জুলাই রাতে টেকনাফের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। এদিকে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ সহ 28 জনের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিকেলে টেকনাফের মৌলভীবাজার এলাকার গুলচেহের বেগম মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে এএসপি সমমানের পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে সিআইডিকে নির্দেশ দেয়। বাদীপক্ষের আইনজীবী জানান, গত 4 জুলাই গুলচেহের বেগমের 2 সন্তান সাদ্দাম ও জাহেদকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর 10 লাখ টাকা দাবি করলে 5 লাখ টাকা দেওয়া হয়। পরে জাহেদকে মিথ্যা মামলায় আদালতে সুপর্দ করে আর সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়। সাদ্দাম হোসেনের মা আজকে বাদী হয়ে মামলাটা দায়ের করেছেন। আমরা এই মামলায় দণ্ডবিধি 302, 34, 386 ধারায় মামলাটি আনয়ন করেছি। বিজ্ঞ আদালত শুনানি অন্তে বাদীপক্ষকে শুনানি অন্তে এই মামলাটি সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজনকে প্রদান করে সিআইডির বিশেষ ব্রাঞ্চকে তদন্তভার অর্পণ করেছেন। এদিকে সকালে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দদুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে র্যাব হেফাজতে নেওয়া হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। কোভিড-19 দেশে আরও 46 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 3740 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 164তম দিনে দেশে 91টি ল্যাবে 14,630টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 3200 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 13,78,819 জনের। মোট কোভিড-19 রোগীর সংখ্যা 2,82,344 জন। একদিনে 3,234 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,62,825 জন। দেশে অর্ধেকেরও বেশি হাসপাতাল ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। নিয়ম অমান্য করে চলছে অনেক হাসপাতাল ক্লিনিক। যদিও 23 আগস্টের মধ্যে লাইসেন্স নবায়ন না করা হলে প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন বলছে, বেঁধে দেওয়া সব শর্ত পূরণ করা অনেক হাসপাতালের পক্ষে কঠিন হবে। আর জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী দেশে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক 17,244টি। এর মধ্যে ঢাকা বিভাগে 5,436, চট্টগ্রামে 3,375, রাজশাহীতে 2,380, খুলনায় 2,150, রংপুরে 1,236, বরিশাল বিভাগে 957, ময়মনসিংহে 870 এবং সিলেটে 839টি। 2018 সালের 4 সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিপত্রে নিবন্ধন ও নবায়ন ফি 5,000 টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন 50,000 ও সর্বোচ্চ 2.5 লাখ টাকা নির্ধারণ করা হয়। চালু হয় অনলাইনে আবেদন পদ্ধতিও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 16 আগস্ট পর্যন্ত অনলাইনে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে 11,341টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।
বৈধ লাইসেন্স আছে 4,395টির। পরিদর্শনের অপেক্ষায় রয়েছে 2,323টি প্রতিষ্ঠান। আর শর্ত পূরণ করতে না পারায় আবেদন ঝুলে আছে 3,625টি প্রতিষ্ঠানের। 23 আগস্টের মধ্যে লাইসেন্স নবায়নে আবেদন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যেহেতু আমরা 23/8/2020 সাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছি, এর ভিতর যারা অনলাইনে করবে তারা লাইসেন্স পাবে, আর যারা করবে না তারা লাইসেন্স পাবে না। আর যারা পাবে না তাদের ডিসিশন আমরা পরবর্তীতে নেব। অনলাইন আবেদনে কারিগরি জটিলতা ছাড়াও নবায়নের জন্য 12টি শর্তের সবগুলো পূরণ করা সম্ভব নয় বলছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। 12টি কন্ডিশনের মধ্যে একটি কন্ডিশন হচ্ছে পরিবেশ অধিদপ্তরের আপনার ছাড়পত্র, অর্থাৎ ইটিপি এবং এসটিপি। 4-5টি হসপিটাল ছাড়া কোথাও ইটিপি এবং এসটিপি আপনার স্থাপন হয়নি। আর নবায়নের শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টাস্কফোর্স কমিটি হয়তো সিদ্ধান্ত নেবে যে এই পরিবেশের ছাড়পত্র লাগবে কি লাগবে না। সম্প্রতি অনলাইনে আবেদনের পরিমাণ বেড়েছে বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা লোন নিয়ে আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সাক্ষী দেন মামলার বাদী দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। মামলায় সাবেক ফার্মার্স ব্যাংকের 2 কর্মকর্তা সহ 4 জনকে জামিন দেওয়া হয়েছে। আহমদ বাবুর রিপোর্টে বিস্তারিত। 2019 সালের 10 জুলাই সাবেক ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে স্থানান্তর ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। গেল বছরের 4 ডিসেম্বর মামলার অভিযোগপত্র দেওয়া হয়। 5 জানুয়ারি 11 আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। 13 আগস্ট ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম সিনহাসহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ শেখ নাজমুল আলমের আদালতে প্রথম সাক্ষী দেন মামলার বাদী দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। সাবেক ফার্মার্স ব্যাংকের প্রথম ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক, টাঙ্গাইল বাসিন্দা মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। এই ধরনের বিচার বাংলাদেশে এই প্রথম, যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, যে যত উচ্চ পজিশনেই থাকুক না কেন অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবে। মামলার সমস্ত গুণাগুণ সাক্ষী ইত্যাদি বিশ্লেষণ করে লার্নেড কোর্ট সবাইকে জামিন দিয়েছেন সামনে ধার্য তারিখ পর্যন্ত। এই 25 তারিখে মামলা ডেট দিয়েছে এবং আমরা আস্থা রাখি বিচার ব্যবস্থার উপরে। আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো। এই মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ 4 আসামি পলাতক রয়েছে। 25 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ অধিবেশন কক্ষে স্পিকারের আসনের পেছনের দেয়ালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আদেশ পালন করে 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রতিবেদন দাখিল করতে হবে। আবেদনে আইন মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়। আদালতকে আমি বলেছিলাম যে আমি মাননীয় স্পিকারের সাথে কথা বলে এই জিনিসটা প্রয়োজনে কার্যকরী করি। তো আদালত বলেছেন যে না, যেহেতু এটা ঐতিহাসিক বিষয় সেহেতু আদালত এই বিষয়ে একটু যুক্ত থাকতে চান। জাতীয় সংসদের মাননীয় স্পিকার যেখানে বসেন, স্পিকারের পিছনে যে ওয়ালটি রয়েছে সেইখানের প্রমিনেন্ট প্লেসে এই ছবিটি মর্যাদার সাথে সংরক্ষণ ও প্রদর্শন করতে বলা হয়েছে।
লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্যপদ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। হলফনামায় মিথ্যা সাক্ষী দেওয়া ও জাল সার্টিফিকেট দেওয়া হাইকোর্টে রিট করেন লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়া আবুল ফয়েজ ভূঁইয়া। এদিকে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি সাংসদ হারুন উর রশিদের কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে 15 ও 21 আগস্টের যাতে আর পুনরাবৃত্তি না হয় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগের আলোচনায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি আহ্বান জানান। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনও ছড়িয়ে রেখেছে। দেশে বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে, তলে তলে প্রস্তুতি নিচ্ছে ষড়যন্ত্রকারীরা। এদেশে রাজনীতি, হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই এখনও তারা সে অপচর্চা অব্যাহত রেখেছে। 15 আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের সম্পৃক্ত করার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 15 হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ইতিমধ্যে আদালতে তা নির্ধারিত হয়ে গেছে। এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের কারা হত্যা করেছে সেটা শেখ হাসিনার দায়ের করা মামলায় ইতিমধ্যে আদালতে নির্ধারিত হয়ে গেছে এবং এই হত্যার জন্য কোথাও জিয়াউর রহমানকে দোষারোপ করার মতো কিছুই পাওয়া যায়নি। ওই মামলায় জিয়াউর রহমান কিংবা তার ঘনিষ্ঠ কাউকে আসামিও করা হয়নি, কিন্তু তাতে আওয়ামী লীগের মন ভরছে না। এখন তারা জিয়াউর রহমান ও বেগম জিয়াকে সম্পৃক্ত করার ষড়যন্ত্র শুরু করেছে। ময়মনসিংহে ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের 8 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ময়মনসিংহ শেরপুর মহাসড়কের বাসাতি এলাকায় সকালে দুর্ঘটনা ঘটে। 14 জন যাত্রী আত্মীয়ের জানাজায় অংশ নিতে মাইক্রোবাসে ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি যাচ্ছিলেন। ঘুমের ঘোরে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলেই 4 জন নিহত হন। আরও 4 জনকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উনি গাছের একটা কাঁঠাল গাছের সাথে ধাক্কা দিছে জোরে, কাঁঠাল গাছটা ভাঙে আরেকটা গাছের সাথে যায় বাজছে। বাজার পরে গাড়িটা একটা পোল্ট্রি দিছে শূন্যের উপরে, তারপরে পানিতে পড়ছে। সেখান থেকে আমরা 8টি লাশ রিকভারি করতে পারি, আর 4 জনকে হাসপাতালে পাঠাই, 2 জন ওখানে সুস্থ অবস্থায় পাই। করোনার প্রভাবে ভেঙে পড়তে পারে বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা। কোনো কোনো অঞ্চলে দেখা দিতে পারে খাদ্য সংকট, এমন পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। পরিস্থিতি বিবেচনায় 1 ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে সে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে এখন মোট পতিত জমির পরিমাণ 11 কোটি শতক, আর এমন জমি চাষের আওতায় আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মফিউর রহমান। এক খণ্ড জমিও যেন বাদ না যায়। তরি তরকারি, ফল মূল যা হোক সব কিছু উৎপাদন করা। সমতল ভূমির দেশ বাংলাদেশ, এর বেশিরভাগ জমি চাষযোগ্য। চাষ হয় ধান সহ বিভিন্ন রকম ফসল, আর গড়ে পরিবার প্রতি জমির পরিমাণ প্রায় 82 শতক। এসব জমির মধ্যে বসতবাড়ি, পুকুর, স্থায়ী ফসলি জমি, অস্থায়ী ফসলি জমির পাশাপাশি রয়েছে স্থায়ী ও অস্থায়ী পতিত জমি। অস্থায়ী পতিত জমি বলতে বোঝায় যেসব জমিতে চলতি বছর আবাদ বা কোনো ধরনের শস্য উৎপাদন হয়নি, কিন্তু তার আগের বছর আবাদ হয়েছে। এছাড়া রয়েছে 1, 2 ও 3 ফসলি জমি। কখনোই কোনো ধরনের আবাদ বা শস্য উৎপাদন হয়নি এমন জমিকে বলা হয় স্থায়ী পতিত জমি। দেশে এমন জমির পরিমাণ প্রায় 9,31,59,000 শতক। পরিবার প্রতি এ ধরনের পতিত জমি রয়েছে গড়ে প্রায় 3 শতক করে।
এসব জমিকে আবাদের আওতায় আনলে গড়ে 15% আবাদ বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে অর্থনীতি। প্রায় 5%-রও বেশি জমি অনাবাদি আছে। এটা যদি আমরা ভালোভাবে চাষাবাদ করতে পারি, খাদ্যশস্যের উৎপাদন যেমনিভাবে বৃদ্ধি পাবে, তেমনিভাবে শাকসবজির উৎপাদন বৃদ্ধি পাবে এবং ফলমূলের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষি মন্ত্রণালয়ের সচিব বলেন, স্থায়ী পতিত জমি চাষের আওতায় আনার পাশাপাশি এক ফসলি জমিকে 2 ফসলি জমিতে রূপান্তর সহ উঠানো ফসল চাষের প্রক্রিয়া চলছে। আমরা এই স্থায়ী পতিত জমিটা চাষ করার জন্য এলাকার যারা ল্যান্ড হোল্ডার তাদেরকে আমরা মোটিভেশনাল ওয়ার্কের মাধ্যমে প্রথমত এটা চাষের আওতায় আনার চেষ্টা করছি। কৃষিমন্ত্রী জানান, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক চাষীদের পুষ্টি চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব। 175 কোটি টাকার একটা প্রকল্প আমরা দিয়েছি ইতিমধ্যে সরকারের বিবেচনার জন্য। পরিকল্পনা কমিশনের বাড়ির আঙ্গিনায় ফলের গাছ লাগানো, অপ্রচলিত ফল যেমন ড্রাগন ফ্রুট, এগুলোর চারা দিব এবং বীজ দিব, সার দিব, সেচ দিয়ে সারা বছর ধরে সবজি করতে পারে। দীর্ঘদিন কোনো জমিতে চাষাবাদ না হলে অধিগ্রহণের বিধান আছে বলেও জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19 সংক্রমণ অনিশ্চয়তা বাড়িয়েছে ব্যবসা বাণিজ্যে, তবে আউটসোর্সিং এর জগতে এনে দিয়েছে অপার সম্ভাবনা। পরিসংখ্যান বলছে, মহামারীর সময়ে ফ্রিল্যান্সারদের চাহিদা বেড়েছে। কাজের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দক্ষ ফ্রিল্যান্সাররা। যথাসময়ে সঠিক পদক্ষেপ আর পৃষ্ঠপোষকতা পেলে আরও এগিয়ে যেতে প্রত্যয়ী বাংলাদেশে ফ্রিল্যান্সাররা। ইবনে নূর শাওনের 5 পর্বের বিশেষ প্রতিবেদনের প্রথম পর্ব আজ। বছরের শুরু থেকেই করোনার থাবায় স্তব্ধ হয় চীনের জনজীবন। এরপর ইউরোপ, আমেরিকা সহ পুরো পৃথিবী। ঘরবন্দি হয় মানুষ, নেমে আসে অর্থনৈতিক মন্দা। তবে ভার্চুয়াল মাধ্যমে মানুষের উপস্থিতি বাড়ায় অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, এমনকি সামাজিকতা সবই এখন অনলাইনে। নামি দামি প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় কাজ করিয়ে নিতে দ্বারস্থ হচ্ছেন অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে। মার্চ থেকে অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্কে বায়ার ও ক্লায়েন্টের উপস্থিতি বাড়ে 60%, freelancer.com-এ 30%। এবছরের দ্বিতীয় ত্রৈমাসিক পরিসংখ্যানে ফাইভারের রেভিনিউ বৃদ্ধি পায় 80%-এর বেশি। যদিও অতিরিক্ত প্রতিযোগিতায় কাজের মূল্য কিছুটা কমেছে। ব্যস্ততা বেড়েছে দেশি ফ্রিল্যান্সারদের। যাদের স্কিলের লেভেল কম, তারা দেখা যাচ্ছে যে করোনার কারণে যথেষ্ট এফেক্টেড হয়েছেন। যারা একটু বেশি অভিজ্ঞ বা যারা একটু সফিস্টিকেটেড স্কিল নিয়ে কাজ করছে, তাদের কাজের পরিমাণ আরো বেড়ে গেছে। বিগত যে কোনো টাইমের রেকর্ডকে আসলে আমি ভেঙে ফেলতে পেরেছি। দীর্ঘমেয়াদে টিকে থাকতে প্রতিনিয়ত শেখার মানসিকতা আর ভাষা দক্ষতা বাড়াতে হবে বলছেন সফল ফ্রিল্যান্সাররা। ভালোভাবে বিষয়টা সম্পর্কে জেনে বুঝে এখানে নিজেকে আগে দক্ষ করতে হবে এবং সেই পাশাপাশি আসলে মার্কেট থেকে কিভাবে তাদেরকে বায়ারদেরকে কনভিন্স করে কাজ নেওয়া যায় সেই বিষয়গুলোর দিকে তাদের জোর দিতে হবে। এই তরুণ সমাজকে আইসিটিতে দক্ষ বানাতে হবে, আর এই দক্ষ বানানোর জন্য দক্ষ ট্রেনার, দক্ষ শিক্ষক সব জায়গাতে সঠিক জায়গায় সঠিক মানুষগুলোকে সেট করতে হবে। করোনা পরবর্তীতে আউটসোর্সিং খাত আরও বৃদ্ধি পাবে জানিয়ে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা জানালেন বেসিসের সভাপতি। নতুন যে কাজ, যে সুযোগ আসছে, সেই কাজগুলো যদি আমরা নতুন টেকনোলজিগুলো দিয়ে করতে পারি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে জড়িত যে টেকনোলজিগুলো রয়েছে, সেগুলো দ্বারা যদি আমরা এই সলিউশনগুলো দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সামনে একটা খুব ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। কেবল অনলাইন মার্কেটপ্লেস নয়, দক্ষতা থাকলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেও কাজ পাওয়ার সুযোগ রয়েছে। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। অনেকটা নিভৃতে চলে গেলেন বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম। সোমবার রাত 3টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। আরও জানাচ্ছেন মুশফিকা নাজনীন। দিনটা একটা বড় দিন, এটা মানুষের জীবনের একটা বিশেষ ক্ষণ। আমি তো এরকম শীতকালে জন্মেছি। 82 বছরের জীবনরেখা পেছনে ফেলে আলোকচিত্রী সাইদা খানমের পরলোকে যাত্রা। যে সময় আলোকচিত্র পেশায় পুরুষের সংখ্যায় হাতে গোনা, সেই সময় সাইদা খানম হাতে তুলে নেন ক্যামেরা। পুরুষ
পুরুষ শাসিত সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি সহ সব বাধা দূরের ছেলে বেগম পত্রিকার মাধ্যমে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন তিনি। তার ছবি ছাপা হয় অবজারভার, ইত্তেফাক, সংবাদ সহ বিভিন্ন পত্রিকায়। সত্যজিতের একাধিক ছবিতে আলোকচিত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। 1937 সালে পাবনায় জন্মগ্রহণ করা সাইদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্স বিভাগে স্নাতকোত্তর। তার মৃত্যুতে শোক জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। তার মৃত্যুতে জাতি এক মহান ব্যক্তিত্বকে হারিয়েছে। তার শূন্যস্থান আর কখনোই পূরণ হবার নয়। নির্ভীতে থাকা সাইদা খানমের তোলা ছবি প্রদর্শিত হয় ভারত, জাপান, ফ্রান্স, সুইডেন, সাইপ্রাস ও যুক্তরাষ্ট্রে। জাপানি ইউনেস্কো অ্যাওয়ার্ড, বেগম পত্রিকার 50 বছর পূর্তি পুরস্কার, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সম্মানসূচক ফেলো সহ বিভিন্ন স্বীকৃতি পান তিনি। ছবি তোলার পাশাপাশি লেখালেখিও করতেন সাইদা খানম। চলে যাওয়া মানেই মুছে যাওয়া নয়। এদেশের মানুষের মনে তিনি থাকবেন চিরজাগরুক। গুণী এই শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। ভালো মানের কোম্পানিকে পুঁজিবাজারে আনার তাগিদ দীর্ঘদিনের। সুশাসন ও শৃঙ্খলার সংকটে সময়ের এই চাহিদা এতদিন অপূর্ণই থেকে গেছে। ফলে বাড়েনি পুঁজিবাজারের আকার, আকৃষ্ট করা যায়নি কাঙ্ক্ষিত দেশি বিদেশি বিনিয়োগ। তবে সদ্য পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ে মানসম্পন্ন কয়েকটি আইপিও অনুমোদন করে। এতে আশার সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। 2009 সাল থেকে এ পর্যন্ত 152টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত হয়েছে পুঁজিবাজারে। এর মধ্যে 2009 সালে গ্রামীণ ফোনের তালিকাভুক্তি ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। প্রতি বছর ভালো মুনাফা দেয়া এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম এখন 300 টাকার কাছাকাছি। তবে তালিকাভুক্ত বাকি প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই শেয়ারের দাম ধরে রাখতে পারেনি। ভালো মুনাফা পাননি বিনিয়োগকারীরা। অনেক কোম্পানির শেয়ারের দাম এখনও ফেস ভ্যালুর নিচে। এমন প্রতিষ্ঠানও আছে যাদের অফিস ও কারখানা বন্ধ। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, মানসম্মত কোম্পানি তালিকাভুক্ত হলে বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার সবাই লাভবান হয়। যখন বাজারে ভালো কোম্পানি আসে তখন কিন্তু বিনিয়োগকারীদের তাদের ইন্টারেস্ট আরও বেড়ে যায়। আমরা কিন্তু আপনি দেখেন লাস্ট 10 বছর 11 বছর হয়ে গেছে গ্রামীণ ফোন লিস্টিং হয়েছিল। এটাই কিন্তু লাস্ট মাল্টিন্যাশনাল ছিল যেটা লিস্টিং হয়েছে। তো এই 11 বছর পর অলমোস্ট আমাদের নতুন একটা আমরা মাল্টিন্যাশনাল আমরা পাবো। তো সেটা ডেফিনেটলি একটা বিরাট চেঞ্জ ওভার হবে মার্কেটের জন্য। সম্প্রতি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এনার্জি পাওয়ার জেনারেশনের মতো কয়েকটি আইপিও অনুমোদন পেয়েছে। দেশি বিদেশি আরও কয়েকটি ভালো প্রতিষ্ঠানের আইপিও প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কমিশন। আমাদের দেশের অনেক কোম্পানি যারা খুব ভালো করছে তারা 2 থেকে 4% বিদেশি ব্যাংক, বিদেশি অর্গানাইজেশন থেকে এখন ফান্ড পায়। তো তারা তখন এই পুঁজিবাজারে আসতে চায় না। তো আমাদের সেই জন্য এইসব কোম্পানিকে আনতে হলে একটু ফিসক্যাল বেনিফিট দিতে হবে। আমরা খুব আশাবাদী। আপনারা খেয়াল করবেন যে ওয়ালটন এনার্জি প্যাকের মতো কোম্পানি আসছে, আমরা অলরেডি অনুমতি দিয়েছি। সামনে হয়তো একটা ভালো মোবাইল কোম্পানিও আসার সম্ভাবনা আছে খুব শিগগিরই। পুঁজিবাজারকে শুধুমাত্র শেয়ারের মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ডসহ বহুমুখী সুবিধায় সমৃদ্ধ করা হবে বলেও জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য আর ব্যাংকে না গিয়ে আমাদের এখানে আসবেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর নবাবপুর ও ইসলামপুর এলাকায় 10টি কারখানায় অভিযান চালিয়ে 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জরিমানা করা হয় 55 লাখ টাকা। আর 6টি কারখানা ও 2টি গোডাউন সিলগালা করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক তার। এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন, এ সকল কারখানা নকল বৈদ্যুতিক তার ব্যবহার করছিল। প্রত্যেকটি কারখানা তামার পরিবর্তে জিআই তার ব্যবহার করছিল, যা বৈদ্যুতিক শর্ট সার্কিটের প্রধান কারণ। আমরা চাই এই ধরনের নকল পণ্য, বিশেষ করে নকল বিদ্যুতের তার কেউ তৈরি করতে না পারে সেই বিষয়ে একটা শক্ত অবস্থান গ্রহণ করতে, এবং একই সাথে যারা এটা করবে প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিচ্ছে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
সূচক ও লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে। মূল্য সংশোধন হয়, দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 356টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 67টি, কমেছে 268টি, আর অপরিবর্তিত রয়েছে 21টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 64 পয়েন্ট কমে নেমে আসে 4720 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1052.49 কোটি টাকা। সূচক কমেছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া 282টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 70টির, কমেছে 185টির, আর বদলায়নি 27টির দর। আর সিএসসিতে মোট লেনদেন হয়েছে 28.56 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকায় ঝটিকা সফরের শৃঙ্খলা, আলোচনা হবে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে। নদীর গতিপথ বিবেচনায় রেখে ঘরবাড়ি নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেকের 7 প্রকল্প অনুমোদন। সিনহা হত্যার ঘটনায় এপিবিএনের 3 সদস্য 7 দিনের রিমান্ডে। প্রদীপ, লিয়াকত, নন্দুদুলালের হেফাজতে। করোনায় দেশে আরও 46 জনের মৃত্যু। দেশে অর্ধেকেরও বেশি হাসপাতাল ক্লিনিক্যাল লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ। ঋণ জালিয়াতির মামলায় এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। পরবর্তী দিন 25 আগস্ট। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন eকুশে-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইন। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।